গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 1। ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন আসছিল যে পরমাণুর সকল ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত ব্যাখ্যা করো। সো এটার ব্যাখ্যা কিন্তু খুবই সহজ একটা কোয়েশ্চেন যে পরমাণুর নিউক্লিয়াসে কে কে থাকে বলো। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অন দ্য আদার হ্যান্ড, বাইরে যে ঘুরতে থাকে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন ঘুরতেছে ওর ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তার মানে ইলেকট্রনের তুলনায় প্রোটন আর নিউট্রন প্রায় 1840 গুণ ভারী। এটার মানে কি যে আমার নিউক্লিয়াসে যারা আছে তাদের যে ভর, তাদের তুলনায় বাইরে যে ইলেকট্রন ঘুরতেছে তার ভর কিছুই না। সো পরীক্ষার খাতায় তোমার জাস্ট গুছায় লিখতে হবে যে আমার নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, এর ভর এত, প্রোটনের ভর এত, নিউট্রনের ভর এত, আর বাইরে ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন, তার ভর এত। বাইরে ঘুরতে থাকা ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসে থাকা প্রোটন আর নিউট্রনের প্রত্যেকের ভর প্রায় 1836 গুণ করে ভারী এক একজন। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই হচ্ছে বলাই যায় যেহেতু ভারী সবগুলা মিলে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে বসে আছে, আর হালকা পাতলা যে যে আছে যাকে কোনায় যাচ্ছে না সে বাইরে ঘুরতেছে, সো বলাই যায় পরমাণু সব ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। দ্যাটস ইট, সহজ। এরপর ময়মনসিংহ বোর্ডে আরেকটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে বলছে যে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট ব্যাখ্যা করো। খুবই সহজ না? যে দেখো, একটু আগেই বলছি নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের কথা বাদ, ইলেকট্রন নিয়ে এখন মাথা ব্যথা না, আমাকে বলছে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। সো এই যে মাঝখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অন দ্য আদার হ্যান্ড নিউট্রনের চার্জ কত, 0। গোল্লা, রাইট? সো এখন যেহেতু নিউট্রনে কোনো চার্জই নাই, আরেকটা যে আছে তার চার্জ পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19। সো যার চার্জ পজিটিভ সেটাই তো এখানে থাকবে, শুধু পজিটিভ চার্জই থাকবে, আরেকজনের তো চার্জ নাই। চার্জ থাকলে আলাদা কথা ছিল। সো যে দুইজন আছে তার মধ্যে একজনের চার্জ নাই, আরেকজন যে আছে তার চার্জ পজিটিভ, তাহলে নিউক্লিয়াসে ওভারঅল চার্জ কি হবে, পজিটিভ হবে। দ্যাটস ইট। যদি এই শর্ট কোয়েশ্চেনগুলোর গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকে পার্ট 1 এখানেই শেষ। পার্ট 2 এর জন্য ওয়েট করতে থাকো। ওয়েট করতেছো কিনা সেটা কমেন্ট সেকশনে জানাও। যদি তোমরা না চাও তাহলে আর দিব না। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 2। একটা প্রশ্ন আসছিল বোর্ডে যে পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখন দেখো, বোর্ড তোমাদেরকে বলে গেছিল, তোমরা জানো রাইট, যে কোনো একটা পরমাণুতে অনেকগুলো কক্ষপথ থাকে এন্ড প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি থাকে। কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা শক্তি স্তর বা কক্ষপথে প্রদক্ষিণ করে, সেই ইলেকট্রনের ওই নির্দিষ্ট শক্তি থাকে দেখেই ও ওই কক্ষপথে থাকে। ও যদি উপরের কক্ষপথে যেতে চায় ওকে এক্সট্রা শক্তি দিতে হবে। তার মানে কোনো ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন ও এক্সট্রা শক্তি অর্জন করে ওই কক্ষপথে যায়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ভেরি গুড। এরপর কি হবে, যখন ইলেকট্রনটা আবার উপরের কক্ষপথ থেকে নিচের কোনো কক্ষপথে আসতেছে, নিচের কক্ষপথে শক্তি কম না, নিচের শক্তি স্তরে, এক্স্যাক্টলি। সো যেহেতু নিচের শক্তি স্তরে শক্তি কম, তাই যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতেছে, এক্সট্রা যে শক্তিটা ইলেকট্রনের কাছে আসে, ওর কাছে তো অনেক শক্তি। যেমন ধরো তুমি থাকো কোনো একটা বড় লোক এলাকায়, ঢাকা শহরে, তোমার কাছে প্রচুর টাকা পয়সা। এরপর তুমি ঠিক করলা তুমি আর এত ল্যাভিশ লাইফ লিড করবা না, তুমি এখন খুব নর্মাল লাইফ লিড করবা। তাই তোমার কাছে এখন এক্সট্রা যে টাকা পয়সা আছে সেটা কি করবা, কাউকে দান করে দিবা, কোথাও দিয়ে আসবা, রাইট? ইলেকট্রনও সেটা করে। যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, ও হচ্ছে ওর এক্সট্রা যে শক্তিটা আছে সেটা বের করে দেয়, বিকিরণ করে দেয়। এন্ড এই যে বিকিরিত শক্তিটা, সেটাই হচ্ছে আমরা বর্ণালী হিসাবে পাই। বুঝতে পারছি? আরেকটা প্রশ্ন আসছিল যে সালফারের পারমাণবিক ভর 32, এটা বলতে কি বুঝো? দেখো, পারমাণবিক ভরের আইডিয়া তো তোমাদের কাছে ক্লিয়ার। ইনিশিয়ালি আইডিয়া ছিল পারমাণবিক ভর সালফারের 32, এটার মানে হচ্ছে সালফার হাইড্রোজেন পরমাণুর চেয়ে 32 গুণ ভারী। এটা ছিল ইনিশিয়াল আইডিয়া। পরে গিয়ে যে আইডিয়াটা আসে সেটা হচ্ছে সালফার 32, এটার মানে হচ্ছে সালফারের যে পরমাণুটা আছে সেটা কার্বন 12 যে আইসোটোপ, সেটার যে ভর, সেই ভরের 1/12 যে অংশ, সেই যে ভ্যালুটা তুমি পাইলা, সেই ভ্যালুর চেয়ে 32 গুণ ভারী। এটা কি বুঝতে পারছো? সালফারের পারমাণবিক ভর 32, এটার মানে কিন্তু সালফারের ভর 32 গ্রাম এরকম কিছু না। এটার মানে হচ্ছে সালফার কার্বন 12 আইসোটোপ পরমাণু 1/12 অংশের যে ভর, সেটার চেয়ে 32 গুণ ভারী। এই হচ্ছে কি আমাদের দুইটা কোয়েশ্চেন। সো আমরা দুইটা কোয়েশ্চেন আজকে শিখে ফেললাম গল্পে গল্পে। সো এই দুইটা কোয়েশ্চেনের যদি তোমরা সাজানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো পার্ট 2 চলে গেল, নেক্সটে পার্ট 3 আসতেছে। ওয়েট করো, পার্ট 3 চাও নাকি সেটাও জানাও। সো দেখা হচ্ছে নেক্সট ডে পার্ট 3-তে। আল্লাহ হাফেজ।
গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 3। একটা প্রশ্ন প্রায় প্রতি বছর বোর্ডে কোনো না কোনো বোর্ডে আসে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা ব্যাখ্যা করো। সো তোমরা জানো যে কোনো একটা উভমুখী বিক্রিয়ার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া, রাইট? সো যেই অবস্থায় সম্মুখ বিক্রিয়ায় কি হয় আগে সেটা বলো। সম্মুখ বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, আর পশ্চাৎ বিক্রিয়ায় উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়, তাই না? কাইন্ড অফ আমি যদি তোমাকে জিনিসটা বুঝাই, ধরো তুমি একটা রেস্টুরেন্টে কাজ করো, তোমার কাজ হচ্ছে বার্গার বানানো। তুমি খুব একটা ভালো বার্গার বানাতে পারো না। ওকে, খুবই খারাপ বানাও। তুমি ধরো বার্গার বানাও, কিন্তু কিছুক্ষণ পর তোমার বার্গারের বান আর প্যাটি খুলে আলাদা হয়ে যায়। সো এখন জিনিসটা একটু বুঝো যে ধরো লেটস সে তুমি যেই সময় ৫ টা বার্গার বানাইতেছো, ৫ টা বার্গার বানাচ্ছ, আবার ৫ টা বার্গার বানায় রাখতেছো, ওই ৫ টা বার্গার খুলে মুলে প্যাটি বান সব আলাদা হয়ে গেছে। সো জিনিসটা বুঝো, তুমি যে কয়টা বার্গার বানাচ্ছ সেই কয়টা বার্গার আবার খুলে যাইতেছে। যে কয়টা বার্গার বানাচ্ছ সেই কয়টা বার্গার খুলে যাইতেছে। সো জিনিসটা হচ্ছে তোমার সুপারভাইজার যদি এসে দেখে যে তুমি কি কাজ করতেছো, সে দূর থেকে দেখবে তুমি কোনো কাজই করতেছো না। কারণ বার্গারের সংখ্যা বাড়তেছে না। তুমি যাই বানাচ্ছ সবই খুলে যেতেছে, যাই বানাচ্ছ সবই আবার খুলে যেতেছে। তাহলে বার্গারের সংখ্যা কি বাড়তেছে? অ্যান্সার হচ্ছে না। সো তোমার সুপারভাইজার দেখবে তুমি কোনো কাজ করতেছো না। সেই রকমভাবে রাসায়নিক সাম্যাবস্থাও এমন একটা জিনিস, যেই সময় বিক্রিয়া বাইরে থেকে দেখলে মনে হয় যে বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়া থেমে গেছে। বাট কিন্তু ঘটনা যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়কগুলো যেই হারে, যেই স্পিডে বিক্রিয়কগুলো থেকে উৎপাদ পরিণত হয়, একই স্পিডে উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়। বুঝতে পারছেন? সেই কারণে মনে হয় যে বিক্রিয়া চলতেছেই না, বিক্রিয়া থেমে গেছে। বাট অ্যাকচুয়ালি বিক্রিয়া থামে নাই, বিক্রিয়া চলতেছে। সম্মুখ বিক্রিয়া আর পশ্চাৎ বিক্রিয়া সেইম স্পিডে চলতেছে। ২ টা বিক্রিয়ার হার সমান। কিন্তু যেহেতু ২ টা সেইম স্পিডে চলতেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে থেমে গেছে। অ্যাকচুয়ালি কি থেমে গেছে? না, গতিশীল আছে। সো এইটাই হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সারটা যদি গুছানো অবস্থায় চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা কোয়েশ্চেন নিয়ে, অন্য একটা প্রবলেম নিয়ে। অন্য একটা প্রবলেম আমরা সলভ করব গল্পে গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের কি প্রবলেম আছে সেটা কমেন্ট বক্সে জানায় দাও। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 4। কেমিস্ট্রিতে একটা কোয়েশ্চেন আছে যেটা সেই প্রাগৈতিহাসিক আমল থেকে পরীক্ষায় আসতেছে। সেটা হচ্ছে পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন কেন লাগানো হয়? জিনিসটা একটু বুঝো। খুবই সহজ একটা কোয়েশ্চেন, বাট প্রত্যেকবার আসে। সেটা হচ্ছে, দেখো, পিঁপড়া যখন কামড় দেয় ওর শরীর থেকে একটা বিষ প্রবেশ করে আমাদের গায়ে, রাইট? সো সেই বিষটায় একটা অম্লীয় উপাদান থাকে যেটা ফর্মিক অ্যাসিড। যারা জৈব যৌগ পারো তারা জানো এটা হচ্ছে বেসিক্যালি মিথানোইক অ্যাসিড, HCOOH। এই মিথানোইক অ্যাসিড একটা অ্যাসিড সোজা ভাষায়। সেটা হচ্ছে আমাদের শরীরে প্রবেশ করে। এখন যখন আমাদের শরীরে ওই অ্যাসিডটা প্রবেশ করতেছে ওই জায়গাটা অনেক জ্বালা-পোড়া করে। বাট যখন তুমি ওই জায়গায় চুন দাও, চুন একটা ক্ষারীয় উপাদান, ক্ষারকীয় উপাদান, যেখানে CaO থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে। তাহলে ফর্মিক অ্যাসিডের সাথে ওই ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে, রাইট? কি বিক্রিয়া হবে বলো? অ্যাসিড আর ক্ষারের কি বিক্রিয়া হয়? প্রশমন বিক্রিয়া হবে। সো যখন ওই ফর্মিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইড মারামারি করবে, মারামারি করে ২ টাই বাদ হয়ে যাবে, ২ টাই প্রশমিত হয়ে যাবে। সো আল্টিমেটলি ওই জায়গাটায় তোমার লবণ আর পানি উৎপন্ন হবে। সেই কারণে যেহেতু অ্যাসিড বাদ হয়ে গেছে, অ্যাসিড চলে গেছে, ওই জ্বালা-পোড়াটা একটু হইলেও কমে। শুরুতে যা জ্বালা-পোড়া করছে, বাট যতটুকু অ্যাসিড ছিল সেটা হচ্ছে গিয়ে প্রশমিত হয়ে যায়, তাই হচ্ছে গিয়ে জ্বালা-পোড়া কমে যায়। বুঝতে পারছো? খুবই সহজ অ্যান্সার, খুবই একদম বেসিক একটা অ্যান্সার। এটা গুছানো অ্যান্সার যদি চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকে আরেকটা আমাদের পার্ট চলে গেল। নেক্সট দিন আমরা আরেকটা পার্ট নিয়ে আসবো, আরেকটা শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। তোমাদের কোন কোন শর্ট কোয়েশ্চেনের সমস্যা আছে সেটা কমেন্ট বক্সে জানায় দাও। যদি বোর্ডে লিখে দেখাতে হয় তারপর বোর্ডে লিখেও দেখাবো, কোনো প্যারা নাই। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 5। একটা প্রশ্ন অনেকবার আসছে বোর্ডে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম 2+ অথবা সোডিয়াম আর সোডিয়াম প্লাস, মানে সোডিয়াম আর সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আর ক্যালসিয়াম আয়নের মধ্যে কোনটা আকারে বড়, কোনটা আকারে ছোট, মানে এদের আকারের তুলনা করতে তোমাকে বলছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি একটু ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, রাইট? সো ক্যালসিয়ামের নিউট্রাল অবস্থায় 20টাই প্রোটন, 20টা ইলেকট্রন থাকে। এখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন? 1:2:2, 2p6, 3:3p6, 4:2। এটা নিউট্রাল অবস্থায় ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তার মানে 4 নাম্বার শক্তি স্তরে ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন আছে। যখন সেটা ক্যালসিয়াম 2+ হয়ে যায় তখন এই 4 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রনগুলো চলে যায়, 2টা ইলেকট্রন ক্যালসিয়াম ত্যাগ করে দেয়। তাহলে তখন ক্যালসিয়াম 2+-এ ক্যালসিয়ামের কয়টা শক্তি স্তর থাকে? 3টা, কারণ 4 নাম্বার শক্তি স্তর তো নাই হয়ে গেছে। তাহলে তুমি আমাকে বলো যে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম 2+-এর মধ্যে কোনটায় শক্তি স্তর বেশি? ক্যালসিয়ামে 4টা শক্তি স্তর, ক্যালসিয়াম 2+-এ ওই 2টা ইলেকট্রন চলে যাওয়ার পর শক্তি স্তর হয়ে যায় 3টা। তাহলে তুমি বলো কোনটার আকার বড় হবে? অবভিয়াসলি যেটাই 4টা শক্তি স্তর, মানে নিউট্রাল অবস্থায় ক্যালসিয়াম, ওর আকার বড়। আর ক্যালসিয়াম 2+, যেখানে 2টা ইলেকট্রন চলে গেছে, একটা কক্ষপথ বাদ হয়ে গেছে, ওর আকার হবে হচ্ছে ছোট। সেম গোস ফর সোডিয়াম। সোডিয়ামে 3 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। ওই একটা ইলেকট্রন যখন সোডিয়াম আয়ন
রিয়াকশন হওয়ার সময় চলে যায় তখন সোডিয়াম আয়নে থাকে দুইটা শক্তিস্তর। দ্যাটস ওয়াই হচ্ছে সোডিয়াম আয়নের আকার সোডিয়ামের চেয়ে ছোট হয়। সো বুঝতে পারছো? সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে শর্ট কোয়েশ্চেন নেই সেটা আমাকে জানাতে পারো, আমি নিয়ে আসবো তোমাদের শর্ট কোয়েশ্চেন সলভ করে নেক্সট পার্টে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি এই কোয়েশ্চেনের গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কি কি প্রবলেম আছে সেটা কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের প্রবলেম নিয়ে আসবো নেক্সট পার্টে। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 6। একটা কোয়েশ্চেন বোর্ডে আসছিল, সেটা হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি। এখন একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন আসক্তি এই কথাটার মানে তোমার বুঝতে হবে এটা কিন্তু বাইরের কোনো একটা ইলেকট্রনের প্রতি আসক্তি, ঠিক আছে? নিজের ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে না, বাইরের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন দেখো, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। দুইজনেরই সর্বশেষ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে। বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। এখন দেখো, ফ্লোরিনের যেটা সর্বশেষ শক্তি স্তর সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8। যেহেতু এটা 2 নাম্বার শক্তি স্তর, সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন ইলেকট্রন আছে কয়টা? 7টা। এবার আমি তোমাকে বলি, ধরো তোমার বাসায় 8জন মানুষ ম্যাক্সিমাম থাকতে পারে, ঠিক আছে? কোনো মতে চাপাচাপি করে 8জন মানুষ থাকতে পারে, অলরেডি তোমরা 7জন আসছো। এখন যদি কেউ বলে, ওই বাসার কেউ, যে আমার একটা ফ্রেন্ড আসবে, এসে থাকবে, তখন কিন্তু তোমরা যারা আগে থেকেই ওই বাসায় আসো তোমরা হচ্ছে গিয়ে প্যারা দেওয়া শুরু করবে, না এমনি এখানে 8জন থাকতে পারে, আমরা 7জন আসি কষ্ট মষ্ট করে, আরেকজন আসলে তো পুরো ভরে যাবে, অনেক গ্যাঞ্জাম, অনেক গাদাগাদি হয়ে যাবে। তোমরা প্যারা দিবা যেন বাইরে থেকে নতুন কেউ আসতে না পারে। সেই জিনিসটাই হয় হচ্ছে ফ্লোরিনে। ফ্লোরিনে যেহেতু 8টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, অলরেডি 7টা আছে, মানে একদম ধারণ ক্ষমতার প্রায় ভরে যাচ্ছে এরকম, সেই অবস্থায় যখন বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন আসতে চায়, ভিতরের ইলেকট্রনগুলো বাধা দেয়। বুঝতে পারছো? সেই কারণে ফ্লোরিনে ইলেকট্রন আসক্তি কমে যায়। অন দ্য আদার হ্যান্ড, ক্লোরিনে সর্বশেষ শক্তিস্তর 3 নাম্বার শক্তিস্তর, যেখানে 18টা ইলেকট্রন থাকতে পারে, ও আছে মাত্র 7টা। তো ওখানে এরকম কোনো গ্যাঞ্জাম হয় না। সো বাইরে থেকে যখন কোনো ইলেকট্রন আসতে চায়, আগে থেকে থাকা ইলেকট্রনগুলো ওখানে কোনো বাধা টাধা দেয় না। সেই কারণে বাইরে থেকে ইলেকট্রনটা ইজিলি আসতে পারে। অ্যান্ড তাহলে তুমি আমাকে বলো, ফ্লোরিন আর ক্লোরিন এদের মধ্যে ইলেকট্রন, বাইরে থেকে ইলেকট্রন আসা সহজ কোথায়? ক্লোরিনে। কারণ ক্লোরিনে আগে থেকে থাকা ইলেকট্রনগুলো কোনো বাধা দেয় না এই জায়গায়। সেই কারণে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি যদি কারো বেশি হয় সেটা হবে হচ্ছে ক্লোরিনের। বুঝতে পারছো? সো এই কোয়েশ্চেনটা যদি গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের মতো গল্প এতটুকুই। নেক্সট দিন তোমাদের সাথে গল্প করতে নিয়ে আসবো আরেকটা টপিক। যদি চাও তোমার কোনো প্রবলেম আমি গল্পে গল্পে সলভ করে দেই, তাইলে সেটা কমেন্টে তাড়াতাড়ি জানাও। নেক্সট ডে কোনো এক পার্টে হয়তো আমি তোমার গল্প, তোমার প্রবলেম নিয়ে আসবো গল্প করতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 6। একটা প্রশ্ন বোর্ডে অনেকবার আসছে, 2 রকম ভাবে আসছে, বিভিন্ন চেহারায় আসছে। সেই প্রশ্নটা হচ্ছে যে হিলিয়ামকে পর্যায় সারণীতে 18 নাম্বার গ্রুপে রাখা হয় কেন? আরেকটা প্রশ্ন আসে যে হিলিয়ামকে 2 নাম্বার গ্রুপে রাখা হয়নি কেন? সো এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকে আমরা গল্প করব। সো দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি সেটা হচ্ছে 1s2, তার মানে এটা হচ্ছে একটা এস ব্লক মৌল। অ্যান্ড এস ব্লক মৌলের আমরা জানি পর্যায় সারণীতে যখন গ্রুপ বের করি আমরা জানি এস ব্লক মৌলের ক্ষেত্রে এস উপশক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ওর গ্রুপ নাম্বার, রাইট? তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, এস ব্লক মৌল, এস উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে তোর 2 নাম্বার গ্রুপে জায়গা পাওয়ার কথা, তাই না? তাহলে এখন হচ্ছে কি এটার বেসিসেই কোয়েশ্চেন করা হয়েছে যে হিলিয়ামকে কেন 2 নাম্বার গ্রুপে রাখা হয়নি অ্যান্ড হিলিয়ামকে কেন 18 নাম্বার গ্রুপে রাখা হয়। এখন আমরা জানি যে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। কেন? কারণ ওর হচ্ছে যদিও 1s2 ওর ইলেকট্রন বিন্যাস, বাট ওর প্রথম শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রনই ধরে অ্যান্ড ওর প্রথম শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ও ইলেকট্রন দান করা বা ইলেকট্রন গ্রহণ করায় কোনো আগ্রহই দেখায় না। সেই কারণে ও হচ্ছে নিষ্ক্রিয়তা অর্জন করছে, রাইট? ও তো নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ ইলেকট্রন দানও করে না, গ্রহণও করে না, তার ফলে বন্ধনও গঠন করে না। যারা বন্ধন টন্ধন কিছুই গঠন করতে চায় না ওদেরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। সো এখন হিলিয়ামকে আমি যদি 2 নাম্বার গ্রুপে রাখতাম, 2 নাম্বার গ্রুপে আর কে কে আছে দেখো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম মৃৎক্ষার ধাতু সমূহ আছে, অনেক সক্রিয় ধাতুগুলো আছে। সো আমি যদি হিলিয়ামকে 2 নাম্বার গ্রুপে রাখতাম তাহলে তো এটা জাস্টিফাইড হইতো না, তাই না? যে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, ও আছে হচ্ছে একটা সক্রিয় ধাতুর সাথে, এটা তো হইল না। দ্যাটস ওয়াই হিলিয়ামকে 2 নাম্বার গ্রুপে রাখা হয় না। কেন রাখা হয় না? কারণ ওর প্রথম শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই ও নিষ্ক্রিয়তা অর্জন করছে, ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না। এই নিষ্ক্রিয়তার কারণে ওকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে 18 নাম্বার গ্রুপে রাখা হয়। বুঝতে পারছো? তো এই কোয়েশ্চেনটা যদি গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1।
সো আজকের মতো আমার গল্প এতটুকুই। নেক্সট দিন তোমাদের সাথে গল্পে গল্পে আরেকটা কোয়েশ্চেন সলভ করতে আসবো। অ্যান্ড তোমরা যদি চাও তোমাদের কোনো কোয়েশ্চেন গল্পে গল্পে সলভ করে দিই, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের সেই প্রবলেমটা জানাই দাও অ্যান্ড কেমন লাগতেছে সেটাও জানাই দাও। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 8। একটা প্রশ্ন বোর্ডে খুবই রেগুলার বেসিসে আসে, সেটা হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো, ওইটা একটা পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো। যেমন হচ্ছে ধরো আয়নীকরণ শক্তি, মৌলের আকার, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরকম যে কোনো কিছু দিয়ে তোমাকে বলতে পারে যে এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো। সেটার আগে, এটা অ্যান্সার করার আগে তোমার বুঝতে হবে যে পর্যায়বৃত্ত ধর্মটা কি। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে সেই সব ধর্ম পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অথবা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে যেই ধর্মগুলো ক্রমান্বয়ে আবর্তিত হয়, যেই ধর্মগুলো ক্রমান্বয়ে চেঞ্জ হয়, সেই ধর্মগুলোকে বলা হয় কি পর্যায়বৃত্ত ধর্ম। বুঝতে পারছো? এখন ধরো আমি বললাম পরমাণুর আকার নিয়ে। তোমরা জানো যে পরমাণুর আকারের ক্ষেত্রে কি হয়, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও পরমাণুর কক্ষপথ সেম থাকে, বাট নিউক্লিয়াসে প্রোটন বাড়তে থাকে, বাইরে ইলেকট্রন বাড়তে থাকে। প্রোটন আর ইলেকট্রনের যখন আকর্ষণ বাড়তে থাকে, ইলেকট্রন কি হতে থাকে, কাছে চলে আসতে থাকে। দ্যাটস ওয়াই একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও পরমাণুর আকার ছোট হতে থাকে। সেমভাবে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাও কি হয়, পর্যায় বাড়ে। তার মানে কি বাড়তেছে, কক্ষপথ বাড়তেছে, রাইট? সো কক্ষপথ যত বাড়ে পরমাণুর আকার তত বড় হতে থাকে। তার মানে একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বাড়তে থাকে। তার মানে দেখো পরমাণুর আকার কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম, রাইট? এভাবে ব্যাখ্যা করে দিবা। এরপর ধরো ইলেকট্রন আসক্তি, সেম একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বাড়ে, একই গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে। যদিও কিছু আমার ব্যতিক্রম আছে, তারপরও সেটা নিয়ে কথা বলতে হয় না এখানে। এরপর ধরো আয়নীকরণ শক্তি, একই কথা, বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। আবার হচ্ছে গিয়ে তোমার তড়িৎ ঋণাত্মকতা, বাম থেকে ডানে বাড়ে একই পর্যায়ে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে কমে। সো এই জিনিসটাই তোমার গুছায় বলতে হবে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই ধর্মগুলো বাড়ে বা কমে, উপর থেকে নিচে নামলে এই ধর্মগুলো বাড়ে বা কমে। যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে চেঞ্জ হচ্ছে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে নামলেও চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এই ধর্মগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এটার যদি একটা গুছানো অ্যান্সার তুমি চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের মতো আমার গল্প করা এখানেই শেষ। নেক্সট দিন চলে আসবো আরেকটা গল্প নিয়ে, যেখানে হয়তো সলভ হয়ে যাবে তোমার আরও কিছু শর্ট কোয়েশ্চেন। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 9। এবার আমি দুইটা কোয়েশ্চেন বলবো, বাট সেম টাইপের কোয়েশ্চেন, এতবার পরীক্ষায় আসছে বলার বাইরে। সেটা হচ্ছে রুবিডিয়াম একটি ক্ষার ধাতু ব্যাখ্যা করো, আরেকটা হচ্ছে পটাশিয়াম একটি ক্ষার ধাতু ব্যাখ্যা করো। দুইটা কিন্তু সেম কোয়েশ্চেন, বাট দুইটা মিলায় বোর্ডে অনেকবার আসছে। সো এখন আসো এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ফার্স্টে কি বলা হয়েছে, রুবিডিয়াম বা পটাশিয়াম যেটা নিয়েই বলো, ক্ষার ধাতু ব্যাখ্যা করতে। ফার্স্ট যে আইডেন্টিটি সেটা হচ্ছে ধাতু। ওরা ধাতু কেন? কারণ হচ্ছে ওরা হচ্ছে গ্রুপ 1-এর মৌল, অ্যান্ড ওরা যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে অন্যান্য মৌলের তুলনায় ওদের আয়নীকরণ শক্তি অনেক কম, অ্যান্ড সেই কারণে ওরা ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। অ্যান্ড ইলেকট্রন যারা ত্যাগ করে দেয় তারা কি, তারা হচ্ছে ধাতু। সো ওরা ধাতু কেন সেটা আমরা বুঝতে পারছি। এখন আসো ওরা কি করে, ওরা ক্ষার কেন? ওরা ক্ষার এই কারণে, ধরো আমি যদি রুবিডিয়াম বলি, রুবিডিয়াম হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার, রুবিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আবার পটাশিয়ামও পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই ক্ষারগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে নিষ্ক্রিয় করে ফেলে, অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। দ্যাটস ওয়াই হচ্ছে এই যে রুবিডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু। বুঝতে পারছো? ধাতু আর ক্ষার দুইটা একসাথে, এদেরকে ক্ষার ধাতু এই জন্য বলা হয়। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনেকবার আসছে এটাও, যে ক্যালসিয়াম একটি মৃৎ ক্ষার ধাতু ব্যাখ্যা করো। এখানে তিনটা আইডেন্টিটি আছে। ফার্স্টে ধাতু। ধাতু কেন? কারণ ক্যালসিয়ামও ইলেকট্রন ত্যাগ করে দেয়, অ্যান্ড ইলেকট্রন ত্যাগ করা ধাতুর ধর্ম, তাই ক্যালসিয়াম ধাতু। ঠিক আছে। ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন? কারণ হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ওই এগেইন পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখন আরেকটা নাম আছে ওর নামের আগে, সেটা হচ্ছে মৃৎ। মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ওদের নামের আগে মৃৎ লাগানো হয়েছে। ওই গ্রুপ 2 এর সবার নামের আগে মৃৎ লাগানো হয়েছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সবার বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়। অ্যান্ড এই কারণে ক্যালসিয়াম একে তো ধাতু, তারপর হচ্ছে ক্ষার ধাতু, তাও আবার মাটিতে পাওয়া যায়, তাই ক্যালসিয়াম হচ্ছে একটা মৃৎ ক্ষার ধাতু। বুঝতে পারছো? তো এই তিনটা কোয়েশ্চেন বললাম, এই তিনটা কোয়েশ্চেনের যদি গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। আজকের মতো আমার গল্প এখানেই শেষ। নেক্সট দিন চলে আসবো আরেকটা গল্প করতে, সেই গল্পে হয়তো তোমার আরো কয়েকটা শর্ট কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। সো সেই পর্যন্ত ওয়েট করতে থাকো, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 10।
আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে গল্প করব এটা শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট তা না, এই কনসেপ্টটায় তোমাদের অনেকেরই ঝামেলা আছে, তাই যাদের শর্ট কোয়েশ্চেন পারছো কি পারো নাই সেটাই আসেও যায় না তারাও খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। সো কোয়েশ্চেনটা যেটা আসছিল সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন, ব্যাখ্যা করো। সো ফার্স্টে তোমার জানতে হবে লিমিটিং বিক্রিয়ক কি। ধরো তুমি দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য দিচ্ছ, যারা বিক্রিয়া করে তারাই তো বিক্রিয়ক, সো তুমি দুজনে ঢালে দিছো। এখন হচ্ছে এই দুইটার মধ্যে কোনো একটা আগে শেষ হয়ে যাবে, কারণ তুমি ক্যালকুলেট করে দাও নাই, তুমি দিছো ইচ্ছা মতো, কোনো একটা আগে শেষ হয়ে যাবে। এটা আমরা স্টয়কিওমেট্রি থেকে পাই, রাইট? এখন যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। হিসাব নিকাশ করে তুমি দেখবা যেটা আগে শেষ হয়ে যায় ওটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন কথা হচ্ছে আমরা যখন উৎপাদ কতটুকু উৎপন্ন হবে সেটা হিসাব করি, তখন কেন ওই লিমিটিং বিক্রিয়ক ধরেই হিসাব করি। এখন আমি এটা তোমাদেরকে একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝাবো, সেই আমাদের বার্গারের এক্সাম্পল। ধরো একটা বার্গার বানানোর জন্য আমার একটা বান লাগে আর হচ্ছে একটা প্যাটি লাগে, ঠিক আছে? এখন কোয়েশ্চেন করবা না ভাই একটা বান দিয়ে কিভাবে একটা বার্গার হচ্ছে, ওই একটা বান আমি নিচে নিয়ে মাঝখান দিয়ে কাইটে আমি বার্গার বানাই, সেগুলো ফালতু কোয়েশ্চেন করবা না, ঠিক আছে? এখন হচ্ছে আমি একটা বান নিছি একটা প্যাটি নিছি, আর দুইটা মিলে একটা বার্গার হবে, রাইট? এখন ধরো আমি বান নিছি 20টা, প্যাটি নিছি 5টা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো ভাইয়া তুমি কয়টা বার্গার বানাতে পারবে, আমি তোমাকে 20টা বান দিছি আর হচ্ছে 5টা প্যাটি দিছি, তুমি বলো আমাকে কয়টা বার্গার বানাই দিতে পারবা? তোমার অ্যান্সার কি হবে? অবভিয়াসলি 5টা বার্গার বানানো যাবে, কারণ হচ্ছে যতই বান থাকুক আমার কাছে প্যাটি আছে 5টা, আমি 5টা প্যাটি দিয়ে বানের মধ্যে ঢুকাবো, বাকি 15টা বান হুদায় পড়ে থাকবে, ওইটা দিয়ে আমি বার্গার বানাইতে পারতেছি না, রাইট? এতটুকু বুঝতে পারছি? এইটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কারণ দেখো তোমার বান আর প্যাটির মধ্যে কোনটা আগে শেষ হয়ে যাচ্ছে? প্যাটি শেষ হয়ে যাচ্ছে, সো প্যাটি হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক, বুঝতে পারছো? সো তুমি যদি এখন বান ধরে হিসাব করতে যে ভাই আমি 20টা বার্গার বানাই দিব, কেমনে বানাই দিতা 20টা বার্গার হবে? তোমার তো প্যাটি শেষ, বুঝছি? দ্যাটস ওয়াই লিমিটিং বিক্রিয়ক কারা, যারা আগে শেষ হয়ে যায়। সো লিমিটিং বিক্রিয়ক যখন শেষ হয়ে যায় বিক্রিয়াও শেষ, বন্ধ হয়ে যাবে, কারণ যে শেষ হয়ে গেছে সে তো শেষ হয়ে গেছে, আর বিক্রিয়া আগাবে কেমনে? আর আরেকজন যে পড়ে আছে সে পড়ে থেকে কি করবে? ওরে দিয়ে তো আমি আর উৎপাদ পাবো না, ও একা একা উৎপাদ বানাবে? অ্যান্সার হচ্ছে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন হচ্ছে গিয়ে তুমি উৎপাদ কতটুকু উৎপন্ন হবে বা বার্গার কয়টা বানাইতে পারবা এই হিসাবটা করো, তখন যেটা আগে শেষ হয়ে যায়, যেটা লিমিটিং বিক্রিয়ক, তাকে ধরে হিসাবটা করতে হয়। এই কোয়েশ্চেনটা যদি একটা গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের মতো আমার গল্প এখানেই শেষ। নেক্সট দিন চলে আসবো হয়তো আরেকটা গল্প নিয়ে। তোমাদের কেমন লাগতেছে গল্প সেগুলো কমেন্ট সেকশনে জানাই দাও, এন্ড তোমাদের কোনো কোয়েশ্চেনের প্রবলেম আছে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাই দাও। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 11। আজকে আমরা দুই টাইপের কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। একটা ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটাও অনেক ইম্পর্টেন্ট বাট খুবই সহজ, খুবই ফালতু কোয়েশ্চেন। সো কথা না বাড়াই চলো আমাদের গল্পে। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, ব্যাখ্যা করো। তাহলে ফার্স্টে তোমাদের ঘনমাত্রা একটাই শিখাইছে, সেটা হচ্ছে মোলারিটি। সো মোলারিটির যে ফর্মুলা সেটার দিকে তাকাও। মোলারিটিতে কি বলা হয়েছে? উপরে কি থাকে? মোল এককে দ্রবের ভর, আর নিচে কি থাকে? লিটার এককে দ্রবণের আয়তন, রাইট? তার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে তোমার যে পরিমাণ দ্রব, যত মোল দ্রব দ্রবীভূত হবে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। কিন্তু শুরুতে একটা কথা বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। কেন এটা বলা হয়? কারণ হচ্ছে দেখো নিচে কি আছে বললাম, নিচে আছে হচ্ছে দ্রবণের আয়তন। কোন এককে? লিটার এককে। এখন দ্রবণের যে আয়তন, সেই আয়তন জিনিসটা এটা হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড। তাপমাত্রা বাড়া কমার সাথে আয়তন প্রসারিত বা সংকুচিত হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন হচ্ছে গিয়ে আমার দ্রবণের তাপমাত্রা বাড়ায় দেই তখন হচ্ছে গিয়ে দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যায়। আবার তাপমাত্রা কমালেও আয়তন চেঞ্জ হয়ে যায়, ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? আরও কিছু ঘনমাত্রা আছে যেমন হচ্ছে মোলালিটি, এটা কিন্তু আবার তাপমাত্রার সাথে রিলেটেড না, এটা তোমাদের পড়াশোনার বাইরে জাস্ট জানায় রাখলাম। মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা এমনি জেনে রাখো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন গেল। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন মানে সেকেন্ড টাইপের কোয়েশ্চেন, যেটা খুবই সহজ কোয়েশ্চেন, সেটা হচ্ছে 0.0 কোনো একটা দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার, এটার মানে কি? এখন তোমরা মোলার মানে তো জানো, এটা মোলারিটির একক, রাইট? এখন তোমাকে বলা হয়েছে তার মানে দ্রবণটার মোলারিটি হচ্ছে 0.01 মোলার। এখন এটা দিয়ে কি মিন করতেছে? এখন মোলারিটির সংজ্ঞা তোমরা জানো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। এখন তাইলে দেখো প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, এখন কোনো একটা দ্রবণের মোলারিটি 0.01 মোলার, এটার মানে কি মিন করতেছে? এটার মানে হচ্ছে ওই নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে আমার 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্যাটস ইট। আবার যদি তোমাকে বলে যে ডেসিমোলার দ্রবণ বলতে কি বুঝায় বা সেমিমোলার দ্রবণ বলতে কি বুঝায়, এগুলা
প্রশ্ন অনেকবার আসে। এখন ডেসিমোলার মানে কি? ওই দ্রবণের মোলারিটি হচ্ছে 0.1 মোলার, আর সেমিমোলার মানে কি? সেই দ্রবণের মোলারিটি হচ্ছে 0.5 মোলার। এখন 0.01 মোলার যদি ব্যাখ্যা করতে পারো, তাহলে 0.1 মোলারও ব্যাখ্যা করতে পারবা, 0.5 মোলারও ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে? তাহলে এখন এই কোয়েশ্চেনগুলোর যদি গুছানো অ্যান্সার চাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের মতো আমার গল্প এখানে শেষ। নেক্সট দিন হয়তো চলে আসবো অন্য কোনো একটা গল্প নিয়ে, অন্য কোনো একটা শর্ট কোয়েশ্চেন সলভ করতেছো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড তোমাদের যা প্রবলেম সেটা কমেন্ট সেকশনে জানাইতে থাকো। আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 12। আজকে আমরা কথা বলবো জৈব যৌগের দুইটা প্রশ্ন নিয়ে, যেই দুইটা প্রশ্ন একই টাইপের প্রশ্ন, বাট অনেকবার পরীক্ষায় আসছে একটু আলাদাভাবে ঘুরায় ঘুরায়, ঠিক আছে? সো প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ হচ্ছে অ্যালকেন প্যারাফিন মানে কি আগে সেটা তোমার বুঝতে হবে। প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন, যে বিক্রিয়া করতে চায় না। এখন অ্যালকেনকে কেন এটা বলা হয়? কারণ হচ্ছে অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, অ্যান্ড এই সিঙ্গেল বন্ড যখন থাকে, যখন একটা বন্ড থাকে, সেটা থাকে হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডটা শক্তিশালী, এই বন্ড ইজিলি ভাঙা যায় না। সো যদি তোমার বিক্রিয়া করতে হয়, তাহলে এই বন্ডটা ভেঙে সেইখানে অন্য কাউকে ইনক্লুড করতে হবে, বাট সেটা তো সম্ভব হচ্ছে না অ্যালকেনের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই হচ্ছে অ্যালকেন কোনো বিক্রিয়া টিক্রিয়াও করে না, অ্যান্ড সেই কারণে অ্যালকেন বিক্রিয়ায় অংশ নেয় না, তাকে বলা হয় আসক্তিহীন বা প্যারাফিন। বুঝতে পারছি? এবার সেকেন্ড কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে তোমাকে বলা হয়, কোয়েশ্চেন করা হয়েছে যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন, ব্যাখ্যা করো। মানে অ্যালকেন কম সক্রিয় আর অ্যালকিন বেশি সক্রিয় কেন, ব্যাখ্যা করো। এখন অ্যালকেন যে কম সক্রিয় কেন এটা তো বলে ফেলছে, এখন অ্যালকিন কেন বেশি সক্রিয় অ্যালকেনের চেয়ে সেটা বলি। দেখো, অ্যালকেনে তো সিঙ্গেল বন্ড থাকে, বলা শেষ। অ্যালকিনে কি থাকে? অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে। ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। বুঝতে পারছি? সো এই যে সিগমা বন্ড তো শক্তিশালী, এটা ভাঙা যায় না, বাট এই পাই বন্ডটা তো ইজিলি ভাঙা যায়, রাইট? সো এই পাই বন্ডটা ভেঙে যায়, অ্যান্ড যখনই পাই বন্ড ভেঙে যায়, তখন এই যে দুইটা পাশাপাশি দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়, এই দুই হাতে কেউ একজন এসে বসে। যেমন তোমার ব্রোমিন সংযোজন পরীক্ষা দেখছো, হাইড্রোজেন সংযোজন পরীক্ষা দেখছো, পানি সংযোজন পরীক্ষা দেখছো, এরকম অনেক কিছু সংযোজন পরীক্ষা তোমরা দেখছো, যেখানে তুমি দেখো যে ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যায়, পাই বন্ডটা ভেঙে যায়, অ্যান্ড সেখানে অন্য কেউ এসে বসে। সো ব্যাপারটা যেটা হচ্ছে, এর যেহেতু একটা পাই বন্ড আছে, দুর্বল বন্ধন আছে, যেটা ভেঙে গিয়ে সেখানে অন্য কেউ যুক্ত হতে পারে, তাই এ সক্রিয়। আর অন দ্য আদার হ্যান্ড অ্যালকেনে এরকম কিছু নাই, তাই অ্যালকেন বিক্রিয়া করতে পারে না, তাই অ্যালকেন নিষ্ক্রিয়। বুঝতে পারছো? সো এই দুইটা কোয়েশ্চেনের যদি গুছানো অ্যান্সার চাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো পার্টে। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই, আমি সেটা মাথায় রেখে যতগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে তাড়াতাড়ি করে একদিনে 2টা 3টা করে হলেও আমি আপলোড দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 13। আজকে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন নিয়ে, আমার খুব পছন্দ, অ্যান্ড বোর্ডেরও অনেক পছন্দ, তাই অনেকবার বোর্ডে আসছে। সেটা হচ্ছে অ্যালকিন অপেক্ষা অ্যালকেন অধিক দাহ্য কেন, ব্যাখ্যা করো। অথবা এরকম আসবে, ইথিন অপেক্ষা ইথেন অধিকতর দাহ্য কেন, ব্যাখ্যা করো। মাথায় রেখো, অ্যালকিন যেটাই হোক, সেখানে আমার দুইটা মৌল থাকে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, রাইট? হাইড্রোকার্বন বলা হয় এদেরকে। সো এই হাইড্রোকার্বন যারা থাকে, দেখো কার্বন আর হাইড্রোজেন দুইজনই দাহ্য, বাট এই দুইজনের মধ্যে হাইড্রোজেন একটু বেশি দাহ্য। বুঝতে পারছো? তাহলে অ্যালকিন হোক যেটাই হোক, যেখানে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বেশি থাকবে সেটা বেশি দাহ্য হবে। গট ইট? তাহলে এবার আমি যদি দেখো অ্যালকেন আর অ্যালকিনের দিকে তাকাও, আরো স্পেসিফিক ভাবে ইথেন আর ইথিনের দিকে তাকাও, কার্বন দুইটাতে আছে দুইটা করে, ইথেনেও কার্বন দুইটা, ইথিনেও কার্বন দুইটা, বাট ইথেনে হাইড্রোজেন 6টা, C2H6, আর ইথিনে হাইড্রোজেন 4টা, ইথিনের সংকেত C2H4। তাহলে তুমি আমাকে বলো কোনটায় হাইড্রোজেনের শতকরা পরিমাণ বেশি হবে? দুইটাতেই কার্বন দুইটা করে, বাট একটায় হাইড্রোজেন 6টা, ইথেনে হাইড্রোজেন 6টা, আর ইথিনে হাইড্রোজেন 4টা। তাহলে অবশ্যই ইথেনে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বেশি হবে, রাইট? কারণ কার্বন দুইটাই আছে, হাইড্রোজেন ওখানে 6টা। গট ইট? অ্যান্ড দ্যাটস ওয়াই ইথেন বা অ্যালকেনের সাধারণ সংকেত দেখবা CnH2n+2, আর অ্যালকিনে CnH2n, তার মানে অ্যালকেনে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই হচ্ছে অ্যালকেনে হাইড্রোজেনের শতকরা পরিমাণ যেহেতু বেশি, তাই অ্যালকেনের দাহ্যতা অ্যালকিনের চেয়ে বেশি হয়। এই প্রশ্নটা যদি গুছানো অ্যান্সার চাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে আরেকটা শর্ট কোয়েশ্চেন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।